প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্লাস 7 এর তৃতীয় অধ্যায়ের পরিমাপ থেকে অঙ্ক করব। পরিমাপের 12 নং অঙ্কটি, প্রতি মিটার 100 টাকা দরে, মানে 1 মিটারের যদি 100 টাকা হয় তাহলে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে। প্রশ্নটা বুঝতে হবে। বলছে 100 মিটার লম্বা, আমি যদি এটার চিত্র আঁকি, এটা আমি 100 মিটার লম্বা, এটা একটা আয়তাকার জমি, আর আছে প্রস্থ হলো 50 মিটার, এই হলো 50 মিটার, এটা হলো 100 মিটার, তাইলে এটাও 100 মিটার, যেহেতু আয়তাকার 100 মিটার, আর এদিকে আছে আমার 50 মিটার, এদিকেও আছে 50 মিটার। তাহলে এটা চারদিকে বেড়া দিতে হবে। তাহলে চারদিকে বেড়া দেওয়া মানে কি? এটার পরিসীমা, এই বিষয়টা বুঝতে হবে। চারদিক মানে পরিসীমা, চারদিকের যোগফল হবে পরিসীমা। যে কোনো ক্ষেত্রে তার চতুর্দিকের বা ত্রিভুজের সবগুলি বাহু যদি যোগ করা হয় তাহলে সেটাকে বলা হয় পরিসীমা। তাহলে এইখানেও চারদিকে যদি বেড়া দেওয়া হয় তার পরিসীমার সমান বেড়া দেওয়া হবে, এটাই বলছে। তাইলে আমাকে আগে কি করতে হবে? এটার পরিসীমা বের করে নিতে হবে, কত মিটার হয় চতুর্দিকে। তো আমরা লিখব, দেওয়া আছে, এখান থেকে দেওয়া আছে থেকে লেখা শুরু করবা, তোমরা এই প্রশ্ন উঠাইবা না খাতার মধ্যে। তাইলে দেওয়া আছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য, মানে লম্বাটাকে আমরা দৈর্ঘ্য বলবো, দৈর্ঘ্য 100 মিটার, আর প্রস্থ চওড়াটাকে বলা হয় প্রস্থ, আমরা লিখব প্রস্থ 50 মিটার। তো এবার আমরা এটার পরিসীমা বের করব। আমরা আগেই বলেছি যে চতুর্দিকে বেড়া দিতে হলে তার পরিসীমা আমার জানতে হবে। তো পরিসীমা, আয়তাকার পার্কের পরিসীমা, এটা একটা পার্ক, পরিসীমা হলো আয়তাকার পার্কের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এইখানে আমরা মান বসাই দিব, 2 গুণ দৈর্ঘ্য কত 100 মিটার যোগ, এই যে যোগ চিহ্ন, প্রস্থ কত 50 মিটার, এটার একক হবে মিটার। এবার 2 গুণ, ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, 150 মিটার, 2 দিয়ে গুণ করলে 150 হবে 300 মিটার। এখানে এই সূত্রটা জানা থাকতে হবে, আয়তাকার পার্কের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তারপরে আমরা মান বসায় এটা রেজাল্ট বের করব। এবার পাইলাম কি, আমরা এটা চতুর্দিকে আমাদের 300 মিটার জায়গা আছে, এটা আমরা যদি চতুর্দিক বেড়া দিই তাহলে 300 মিটার হবে। প্রশ্নে দেখো বলছে প্রতি মিটার এত টাকা ধরে, তার মানে 1 মিটার, প্রতি মিটার মানে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। তাহলে 300 মিটার বেড়া দিতে খরচ হবে কত টাকা? আমরা খুব সহজে বের করতে পারি। লিখি 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। এখান থেকে আমরা নিব প্রতি মিটার মানে 1 মিটার। তাহলে আমার কত মিটার আছে? আমার এই চতুর্দিকে 300 মিটার। তাহলে একবার 300 মিটার বেড়া দিতে খরচ হবে বেশি টাকা, তাহলে গুণ হবে 100 গুণ এই 300 টাকা, সমান কত হবে? 3 ও কে 3, 4টা শূন্য দিতে হবে, এত টাকা। তাহলে এইখানে হলো 30,000 টাকা। তাহলে তার চতুর্দিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে? 30,000 টাকা। তোমরা উত্তর লিখে দিবা, চতুর্দিকে বেড়া দিতে বা পার্কের চতুর্দিকে বেড়া দিতে 30,000 টাকা খরচ হবে। আমার এখানে জায়গা কম, লিখতে পারলাম না, তোমরা উত্তরটা লিখে দিবা। 13 নং প্রশ্নে বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রের ভূমি 40 মিটার এবং উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো।
তো এর জন্য একটা সামান্তরিক, তো সামান্তরিকের কোণগুলো কিন্তু সমকোণ থাকে না, এই কারণে আমরা কোণাকুণি করে এঁকেছি। তো ভূমি কত আছে আমাদের 40 মিটার, এটা যদি ভূমি হয় এটা হবে ভূমি। এখন এটার কিন্তু উচ্চতা লাগবে, যেহেতু উচ্চতা এটা নাই, এখান থেকে আমরা যদি ভূমির উপর একটা লম্ব টানি তাইলে এটা কিন্তু উচ্চতা পাবো। এটা হলো উচ্চতা দেওয়া আছে 50 মিটার। তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি গুণ উচ্চতা, তাহলে এই কারণে ভূমি আর এই উচ্চতা আমরা যদি গুণ করি তাহলেই হয়ে যাবে ক্ষেত্রফল। তাহলে দেখো আমি লিখেছি, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত আছে আমার 40 মিটার গুণ উচ্চতা কত 50 মিটার। এই ভূমি মিটার, উচ্চতা মিটার, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হয়, বর্গ মিটার যোগ করলে কিন্তু মিটারই থাকবে। আমরা যখন পরিসীমা বের করি তখন কিন্তু একক বর্গ হয় না, শুধু ক্ষেত্রফলের ক্ষেত্রে একক বর্গ একক হয়। সমান আমরা যদি গুণ করি 4 5 20, সাথে দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, এই দুইটা শূন্য দিয়েই বর্গ মিটার হয়ে যাবে। তাহলে এটাই হবে উত্তর, সামান্তরিকের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার। এভাবে উত্তর লিখে দিবা। 14 নং প্রশ্নটি, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ঘনক কীরকম থাকে আমাদের জানতে হবে। ঘনক হলো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে ঘনক বলে। এই অঙ্কটি বুঝতে হলে আমাদেরকে আগে ঘনক চিনতে হবে। দেখো এটা একটা ঘনক, এটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব সমান, এরকম যদি হয় তাহলে এটা হবে ঘনক। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকার কারণে এটা একটা ঘনক। তো ঘনকের কয়টি তল থাকে? ঘনকের 6টি তল থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা তল দ্বারা ঘনক হয়। তো এই ঘনকের বলছে তলগুলোর ক্ষেত্রফল, তাহলে তল কয়টা আছে? তল আছে আমার 6টা। তো একটা তলের ক্ষেত্রফলকে আমি যদি 6 দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমরা জানি যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান থাকে, তাহলে একটা তলের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা বাহু গুণ বাহু, আমরা যাই লিখি না কেন সেটাই হবে একটা তলের ক্ষেত্রফল। আর একটা তলের ক্ষেত্রফলকে আমরা 6 দ্বারা যদি গুণ করি তাইলেই 6টি তলের ক্ষেত্রফল হয়ে যাবে, মানে পুরো এই ঘনকের তলগুলোর ক্ষেত্রফল হয়ে যাবে। তাইলে আশা করি তোমরা ঘনক চিনতে পেরেছ। তাহলে দেখো দেওয়া আছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার। আমরা যে ঘনকটা দেখাইছিলাম এটার একটা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তো এক ধারের দৈর্ঘ্য যদি 4 মিটার হয় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে 6টা তল আছে এই কারণে আমরা 6 নিলাম। আর একটা তলের ক্ষেত্রফল কি হবে? যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ এটা সমান, এই কারণে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। এবার আমরা মান বসাই, 6 গুণ দৈর্ঘ্য 4 গুণ দৈর্ঘ্য 4, মিটার মিটার গুণ করে বর্গ মিটার। 6 বাংলাতে লিখবা, 6 গুণ 4 4 16 বর্গ মিটার। এবার গুণ করে দিবা, 6 6 36 6, হাতে আছে 3, 6 3 9 বর্গ মিটার। তাইলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হলো
96 বর্গমিটার অথবা তলগুলোর ক্ষেত্রফল 96 বর্গমিটার। উত্তর লিখে দিবা। 15 নং অঙ্কটিতে বলছে জোসেফ একজন ব্যক্তির নাম, তার এক খণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করেন? আমরা লিখব এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন 5 কুইন্টাল 700 গ্রাম। তো এরকম 11 খণ্ড জমিতে আলু উৎপাদন বেশি হবে, তাইলে আমাদের গুণ করতে হবে। 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন, গুণ করব আমরা 5 কুইন্টাল 700 গ্রাম ব্র্যাকেট গুণ 11 দিয়ে গুণ করব আমরা। 5 11 55 কুইন্টাল, আর আছে আমার 7 11 77, আর সাথে আছে 2 শূন্য এত গ্রাম। এটা হলো গ্রাম আর এটা হলো কুইন্টাল। আমরা এই কুইন্টালকে মেট্রিক টনে নিব আর এই আমাদের গ্রামকে কেজিতে নিব। তাহলে আমরা কুইন্টালকে যদি মেট্রিক টনে নেই তাহলে কি করতে হবে? আমরা যদি ব্যঙ্গে লিখি 50 কুইন্টাল যোগ আর 5 কুইন্টাল, তাইলে মোট হলো 55 কুইন্টাল। আর এখানে আমরা আরও ব্যঙ্গে লিখি, দেখো এখানে 7700, আমি লিখলাম 7000 গ্রাম আর লিখলাম 700 গ্রাম, আলাদা আলাদা করে ব্যঙ্গে লিখলাম। 10 কুইন্টালে হবে 1 মেট্রিক টন। 10 কুইন্টালে 1 মেট্রিক টন। আমরা এটাকে 10 দ্বারা ভাগ করলে হয়ে যাবে মেট্রিক টন। আমরা এখানে 10 দিয়ে ভাগ করলাম, 50 মেট্রিক টন। মেট্রিক টন যোগ এই 5 কুইন্টাল, 5 কুইন্টালই রাখলাম আমরা। 5 কুইন্টাল 700 কেজি গ্রামকে আমরা কি করব? 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কেজি হয়ে যাবে। এটা হয়ে গেল কেজি। তারপরে রইল আমার 700 গ্রাম, আমি এখানে 700 গ্রামই রেখে দিলাম। এবার এটা ভাগ করলে হবে 5 মেট্রিক টন। তারপরে আমরা যোগ আর দিব না, যেহেতু মেট্রিক টন আর কুইন্টাল যোগ বিয়োগ হবে না, এই কারণে এইখানেও যোগটা আমরা মুছে দিতে পারি। তাইলে 5 কুইন্টাল এবার 7 কেজি হয়ে যাবে। 7000কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি সেটা হবে 7 কেজি। আর হইল কি 700 গ্রাম, 700 গ্রাম। এটাই উত্তর দিয়ে দিবা তোমরা। আশা করি এই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছ, কারণ এই জায়গাটায় কিন্তু ব্যঙ্গে লেখাটা একটু কঠিন, এটা ভালো করে বুঝে নিবা। 16 নং অঙ্কটিতে বলছে পরেশ মানে একজনের নাম, 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে? প্রতি একর মানে 1 একর। তাহলে আমরা লিখব 16 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে 28 মেট্রিক টন। 16 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে 28 মেট্রিক টন। তো বাই করতে বলছে প্রতি একর মানে 1 একর, প্রতি মানে 1। তাহলে আমি লিখলাম 1 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে। তাহলে কম ধান উৎপন্ন হবে,
16 একরে যদি 28 মেট্রিক টন হয় তাহলে 1 একরে কম হবে, কম হলে আমাদেরকে ভাগ করতে হবে। তো ভাগ করার নিয়ম কি, এই দিকের রাশিটা থাকবে নিচে 16 আর এখানে হবে 28 মেট্রিক টন। তাহলে 16কে আমরা 28 দ্বারা ভাগ করব, এখানে 28কে 16 দ্বারা ভাগ করব, তাহলে 16 28 একবার যাবে, একবার দিলে 16, বিয়োগ করলে হবে 8 আছে 6 আছে 8 হবে 2 হলে আর 1। এটাকে আমরা সমস্ত নিব 16/12। এই 16টা নিচে থাকবে আর 12টা উপরে থাকবে। আমরা কাটাকাটি করি, 4 দিয়ে 3 আর এটা হলো 4, তাহলে সমান কি দাঁড়ালো 1/4। তাহলে আমরা লিখলাম এখানে 1/4 মেট্রিক টন। এবার এটাকে যদি আমরা ব্যঙ্গে লিখি, ভগ্নাংশ যদি আমরা এটা ব্যঙ্গে লিখি, এভাবে লেখা যে কথা আর এভাবে থাকা একই কথা, এটা মেট্রিক টন। এবার আমাদের মেট্রিক টন আমি আলাদা করে ফেললাম, মেট্রিক টন। আর এখানে রইল কত মেট্রিক টন, 4/3 মেট্রিক টন। তো 4/3 মেট্রিক টনকে আমরা যদি কেজিতে প্রকাশ করি অথবা কুইন্টালে প্রকাশ করি, কি করব আমরা? তো মেট্রিক টনকে আমরা কেজিতে প্রকাশ করব, 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তো মেট্রিক টনকে আমরা 1000 দিয়ে গুণ করলে হয়ে যাবে কেজি। তো আমি 1000 দিয়ে গুণ করলাম, তাহলে 4 দিয়ে যদি আমরা 1000কে ভাগ করি তাহলে কত হয়? আমরা ভাগ করে যদি এখানে দেখি, 4 দিয়ে 1000কে, 4 দুগুণে 8, 2 0 20, 5 20 আর এখানে 0, এই যে 0, 250। তাহলে এটাকে কাটলে হবে 250 কেজি। এবার লিখলাম 1 মেট্রিক টন, মেট্রিক টন সংক্ষেপে লিখলাম। আর এখানে আছে কত, 0, তারপরে আছে 3 5 15, 5 6 1 7 কেজি। এইভাবেও দিতে পারো, অথবা উত্তর লিখে দিবা, প্রতি একর জমিতে ধান উৎপন্ন হয়েছে 1 মেট্রিক টন 750 কেজি।